হ্যালো ফ্রেন্ডস, আই এম সিড। I am Bishwade. You're welcome to Extreme Extreme Football Mania. গতকালকে আমরা দেখলাম ভারত বনাম কাতার বিশ্বকাপ কোয়ালিফায়ারের একটি ম্যাচ ছিল এবং সেই ম্যাচে আপনারা যারা খেলাটি দেখেছেন তারা জানেন যে কিভাবে ইচ্ছাকৃতভাবে ভারতকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে দেওয়া হলো না। এবং আমরা সবাই দেখেছি যে লাইন্সম্যান কিম বু সাং ফ্রম সাউথ কোরিয়া যে চোখে কাপড় বেঁধে যে লাইন্সম্যানটা করছিল, আমরা সবাই জানি যে কি হয়েছিল ঘটনাটা। এর ম্যাচে আমরা দেখতে পেলাম যে ভারতকে কিভাবে কোয়ালিফাই করতে দেওয়া হলো না বিশ্বকাপে। মানে এরপর আমরা পুরো হতাশ, যেভাবে ম্যাচটা ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হলো। এরপর মানে ভারতীয় ফুটবলার কীভাবে এগোবে এটাই এখন সন্দেহের বিষয়। কারণ আমরা দেখলাম যে সাউথ কোরিয়া থেকে যে রেফারিটি ছিল কিম কু সাং, কীভাবে মানে একটা বাইরের বলকে কীভাবে পেছনে টেনে কাতারের প্লেয়ারটি টানলো, তারপর যখন ভারতের সব প্লেয়াররা দাঁড়িয়ে গেল ওটাকে বলটা বাইরে বেরিয়ে গেছে বলে, তারপরও কাতারের প্লেয়ারটি বলটি গোলে ঠেলে দিল এবং রেফারি লাইন্সম্যান অন্ধের মতো সেটাকে গোল দিয়ে দিল। এবং সবচেয়ে বড় কথা যে কাতার বিশ্বকাপ যেটি 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল, যে কাতার এত বড় একটি ফুটবল ফেডারেশন, সেখানে কোনো VAR নেই। তো এটা খুবই দুঃখিত এবং হতাশ ইন্ডিয়ান ফুটবল ভারতবাসীদের যে একটি এত বড় একটি ঘটনা ঘটে গেল, কোনো এর কিছু হলো না, মানে গোলটি স্ট্যান্ড করা হলো, মানে গোলটি দেওয়া হলো না, মানে ডিসঅ্যালাউ করা হলো না। এবং দ্বিতীয় গোলের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে সুরেশ সিং ওংজামকে কীভাবে মানে রাফলি একটা ট্যাকেল করে বলটা কেড়ে নেওয়া হলো এবং সেই বলটা থেকেই ওরা মুভটা করে গোলটা করলো। মানে 10 নম্বর জার্সিধারী কাতারের প্লেয়ারটি, কিন্তু রেফারি সেই বেলাও পুরো চোখে কালো কাপড় বেঁধেছিল। তো আর কিছু বলার নেই। তো আমরা খেলার শুরুতেই ফার্স্ট 15 মিনিট একটু কাতার ডমিনেন্স করছিল খেলাটা। ফার্স্টে কর্নার থেকে একটা ট্রাই নিয়েছিল, গুরপ্রীত সিং সান্ধু খুব একটা ভালো সেভ দেয়। তারপর কিছুক্ষণ ফার্স্ট 15 মিনিটস একটু কাতার ডমিনেন্ট করে খেলার পর থেকে ইন্ডিয়া একটু খেলাটা হাল ধরে এবং ঠিক ম্যাচের 37 মিনিটে এবং ইন্ডিয়া স্কোর করে। এটি খুবই আমাদের কাছে একটা গর্বের বিষয় যে লালেংজওয়ালা ছাংতে আমাদের ইন্ডিয়া কাতারের মাঠে গিয়ে কাতারকে গোল দেয়। এটি খুব আমাদের ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়। হ্যাঁ, এবং এই মুভটি হয়েছিল ব্রেন্ডন ফার্নান্ডেজ একটা সুন্দর একটা গোলমুখে একটা শট নিয়েছিল এবং শটটা কাতারের একটি প্লেয়ারের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে কাতারের গোলকিপারের দিকেই এগোচ্ছিল এবং ছাংতে পাটা খুব সুন্দরভাবে স্লাইডিং করে ঠেকিয়ে দেয় সুযোগ সন্ধানী একটা স্ট্রাইকারের মতো। এবং ভারত 1-0 গোলে লিড করে। 37 মিনিটে ভারত লিড নেওয়ার পর ভারত খেলাটা নিজেদের রাশ টেনে নিয়েছিল, নিজেদের হাতেই রেখেছিল। প্রথমার্ধের বিরতি অবধি ভারত যথেষ্ট ভালো ফুটবল হয়ে যায় এবং ইন্ডিয়া পুরো বাস পার্ট করে দেয় ডিফেন্সে। শুধু ইন্ডিয়া ডিফেন্স করছে আর কাতার শুধু অ্যাটাক করে যাচ্ছে। এর ফলে 73 মিনিটে মানে 73rd মিনিটে সাহালের একটি ট্যাকেলে কাতার একটি ফ্রি কিক পায়, ফ্রি কিকের থেকে বল বাড়ায় এবং সেই ডিসঅ্যালাউ গোলটি গোল হয়ে যায়। এটি খুবই হতাশজনক মুহূর্ত ছিল তখন ইন্ডিয়ার ফুটবলে। এবং আমি একটা জিনিস বুঝলাম না, ইগোর স্টিম্যাচ প্রথম থেকে মনবীরকে খেলাচ্ছিল, কিন্তু মনবীর আমরা যখন মোহনবাগান জার্সিতে মনবীর খেলে তখন তার যে পারফরমেন্স দেখে আসতে অভ্যস্ত, কিন্তু ভারতের জার্সিতে আমরা তার ছিটেফোঁটাও দেখতে পেলাম না। বিগত 2 ম্যাচে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের সাথে ম্যাচটিতেও দেখলাম মনবীর অত্যন্ত সাদামাটা ছিল এবং কালকে প্রথম থেকেই খেলছিল মনবীর, যদিও কুয়েত ম্যাচে পরে নামানো হয়েছিল, কিন্তু গতকালের ম্যাচে প্রথম থেকেই খেলছিল মনবীর, কিন্তু মনবীর অত্যন্ত সাদামাটা, মানে কোনো দাগই ফেলতে পারেনি। এবং পরবর্তীতে লিস্টন কোলাসকে নামানো হয়। লিস্টন কোলাসও সুযোগ একটি সেকেন্ড হাফে যখন ভারত 2-1 গোলে পিছিয়ে গিয়েছে, রেফারির বদান্যতায় যখন ভারত 2-1 গোলে পিছিয়ে গিয়েছে, তখন লিস্টন একটি সুন্দর বল পেয়েছিল জয়গুপ্তা মাইনাসটা করতে পারেনি, গোলকিপারের গায়ে মারলো, সেটি ডিফ্লেক্ট হয়ে যখন লিস্টনের পায়ে আসলো, লিস্টন বলটা ধরে কতক্ষণ হোল্ড করলো এবং সেটি যদি ওই সময় বলটা না ধরে হোল্ড করতো এবং গোলে ঠেলতে পারতো, তাহলে হয়তো ম্যাচটা 2-2 আমরা শেষ করতে পারতাম, স্কোরটা অন্যরকম হতে পারে। হ্যাঁ, আমরা তো অবশ্যই আশা করেছিলাম যে সুনীল ছেত্রী পরবর্তী জায়গাটা যখন রহিম আলীকে চান্স দেওয়া হচ্ছে, তো রহিম আলী সেই জায়গাটা নিজের সেই জায়গাটা চান্সটা পেয়ে নিজের কাজে লাগাবে, কিন্তু আমরা সল্টলেকে যে ম্যাচটি দেখলাম কুয়েতের সাথে, সেখানেও দেখলাম রহিম আলী অত্যন্ত একটি সহজ সুযোগ মিস করেছে এবং কালকে কাতার ম্যাচেও সেরকম খুব একটা দাগ কাটতে পারেনি, কিন্তু রহিম আলীর থেকে আমাদের অনেক বেশি আশা ছিল এবং স্টিমার যদি চাইতেন হয়তো ডেভিডকেও একবার চান্স দিয়ে দেখতে পারতেন, কিন্তু যাই হোক উনি বুঝেছেন সেটা করেছেন, ডেভিডকে চান্স দেননি। সেটা নিয়ে কোনো বিতর্কে আমরা যাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন রহিম আলী আমি দেখছি যখন পাচ্ছে না, তখন তো আমাকে হাতে যখন অপশান আছে স্ট্রাইকার হিসেবে, তখন তাকে চান্স দেওয়াটা উচিত ছিল। এবং ম্যাচের মধ্যে আমরা পজিটিভ দিক একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে ভারতের ডিফেন্স খুব সুন্দর এবং অনবদ্য ডিফেন্স।
রহিম আলী থেকে শুরু করে রাহুল ভেকে থেকে শুরু করে মেহতাব সিং থেকে শুরু করে এবং ম্যাচের 10 মিনিটে মেহতাব সিং এর গোল লাইন ক্লিয়ারেন্স থেকে ইন্ডিয়া তখনও বজায় রেখেছিল 0-0। তখন যদি ইন্ডিয়া গোলটা খেয়ে যেত তাহলে কিন্তু খেলা পুরো পাল্টে যেত, খেলা অন্যরকম হতো। এবং আমরা ওদের ক্লাবের জার্সিতে যতটা নিজেদের 100% দিতে দেখি, ওরা যেন ভারতের জার্সি গায়ে নিজের 200% দিয়েছে। এবং খুবই ভালো লাগলো যে আগামী সময়ের জন্য আমাদের ডিফেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে। আমাদের যদি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমার মনে হয় যে এদের তিনজনকে আপাতত ভারতীয় দলে নিয়মিত সুযোগ দেওয়াটা উচিত। এবং এরা যে এই পারফরমেন্স মেলে ধরছে ভারতীয় জার্সিতে, এটা খুবই আমাদের জন্য একটা আশার আলো দেখাবে। তো আমরা দেখলাম যে ম্যাচের 10 মিনিটে মেহতাব সিং একটা গোল লাইন ক্লিয়ারেন্স থেকে মেহতাব সিং তার নিজের দলকে তখনও 0-0 বজায় রেখেছিল, সমতায় রেখেছিল। তখন যে 10 মিনিটের মধ্যে কাতার যদি গোলটি ঠেলে দিতে পারতো গোলের মধ্যে, তাহলে ম্যাচের পুরো পাল্টে দিতে পারতো খেলা স্কোরটা। এবং আমরা মাঝমাঠে দেখলাম প্রথমার্ধে সুরেশ সিং ওয়াংজাম এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ অনবদ্য ফুটবল খেলেছে। তার সাথে জিকসনের কথা বলতেই হয়। জিকসন কিন্তু খুব একটা নজর না কাটতে পারলেও কিছু কিছু বল দখলের ক্ষেত্রে বা কিছু কিছু বল ডুয়েলে জিকসন সিং ফিজিক্যালিতে যথেষ্ট মানে কি বলবো, ফিজিক্যালিতে যথেষ্ট বলগুলো উইন করার জন্য যথেষ্ট শক্তিশালী, তো সেই জন্য বলগুলো উইন করতে পেরেছে। এবং সুরেশ সিং ওয়াংজাম এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজও খুব সুন্দর ফুটবল খেলেছে। ব্র্যান্ডন ফার্নান্ডেজ তো বলতে গেলে আমাদের ভারতীয় ফুটবলে মাঝমাঠের এখন একটা মানে ক্রিয়েটিভ প্লেমেকার হয়ে দাঁড়িয়েছে। এবং সাহালের কথা অবশ্যই বলতে হয়, সাহাল পরবর্তী সময় বিরতির পরে নেমে যেটুকুনি ফুটবল খেলেছে, খুব দারুণ ফুটবল খেলার চেষ্টা করেছে। ইন দি এন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় ফুটবল যে টিম, প্রতিটা প্লেয়ার নিজেদের 100% দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সব দিন তো সবার সমান যায় না, কেউ কোনো দিন ভালো খেলে, কেউ কোনো দিন খারাপ খেলে। কিন্তু যাদের খারাপ খেলেছে তাদের উচিত ভারতীয় ফুটবলের জার্সি যখন পড়ছে, সেই জার্সিটার একটা কদর করা এবং সেই জার্সিটার ভার বুঝে সেই অনুযায়ী পারফরমেন্স করা। যারা পারছে তাদের তো ঠিক আছে, কিন্তু যারা পারছে না তাদের আরও চেষ্টা করা উচিত। ইন্ডিয়ার জার্সির মর্যাদা দিয়েছে এবং 2টি এবং 3টি তারও বেশি খুব টাফ সেট দিয়ে এবং সেই খেলাটা স্কোরটি বজায় রেখেছে। এটি খুবই আমাদের কাছে খুব ভালো লেগেছে যে গুরপ্রীত সিং সান্ধু নিজের তার জার্সির বজায় রেখেছে এবং ক্যাপ্টেনের মর্যাদাটা দেখতে পেরেছে। এবং আমরা দেখতে পেলাম যে ম্যাচটি শেষ হওয়ার পর আইএসএল থেকেও এটি পোস্ট করা হয়েছিল যে বলটি পেছন দিক থেকে টেনে কীভাবে কাতারের প্লেয়ারটি গোলে ঠেলে দিয়েছে। তোমার ক্লিপে দেখতে পাচ্ছ এবং পরবর্তী কিছু সময়ের মধ্যেই আইএসএলও সেই পোস্টটাকে ডিলিট করে দিল। আমি কেন জানি না, তোমরা সবাই সেটা দেখতে পাবে। কিন্তু ইন দি এন্ড ভারতীয় ফুটবল দলকে জোর করে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হলো, যেটা কিন্তু একদমই কালকের ম্যাচের রেজাল্ট হওয়া উচিত ছিল না। ভারত যথেষ্ট ডমিনেট ফুটবল খেলেছে এবং কিছু সময় কাতার ম্যাচ ধরেছিল, কিন্তু ভারত আবার ম্যাচটি নিজের হাতে দখল নিয়ে নেয়। কিন্তু যেভাবে গোলটা দেওয়া হলো, এটা মানে আমরা জাস্ট মেনে নিতে পারছি না। এটা আমাদের জন্য খুবই, আমরা শক, এটা মেনে নেওয়া যায় না জাস্ট। কিন্তু আমি চাই যে অন্তত যেই রেফারি ছিলেন সাউথ কোরিয়ার কিম উং সাং, তার অন্তত ফিফার তরফ থেকে বা এফসির তরফ থেকে এই বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। এবং যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারতো ভারত, তাহলে তো আমাদের একটা আলাদাই খুশির মহল থাকতো সবার, তোমরা সেটা সবাই জানো। এবং ইন্ডিয়ার হিস্ট্রিতে কোনোদিন ফিফা ওয়ার্ল্ড কাপ রাউন্ড 3-তে কোয়ালিফাই করতে পারেনি। এবং এটি সুবর্ণ সুযোগ ছিল কালকে কাতারকে হারিয়ে রাউন্ড 3-তে ওঠার, কোয়ালিফাই করার, কিন্তু সেটি কাতারের করতে দিল না এবং একটি অ্যালাউ করে দিল। কী করে যে এটাই হলো লাইন্সম্যান দেখতে পেলাম না, এটা খুবই একটি হতাশজনক মুহূর্ত ছিল আমাদের, খুবই খারাপ। যাই হোক, আজকে আমাদের রিভিউ এই পর্যন্তই। আপনারা যেটা দেখলেন, কালকে যারা ম্যাচ দেখেছেন তারা তো জানেনই, তাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। এবার চলে আসবো দল বদলের কিছু খবর নিয়ে। প্রথমে চলে আসি যে ডিলগুলো এখনও হয়নি কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং হওয়ার চান্স আছে, সেগুলো নিয়ে। প্রথমেই চলে আসি রবসনের কথায়। রবসন রবিনো, আমরা সবাই জানি রবসন রবিনো এখন বসুন্ধরা কিংসে আছে বর্তমানে, কিন্তু রবসন রবিনোকে বসুন্ধরা কিংস কন্ট্রাক্ট করবে কি করবে না তারা এখনও সেটা বুঝে উঠতে পারছে না, এক্সটেন্ড করবে কি করবে না। কিন্তু আমরা ইতিমধ্যে জানি আইএসএলের কিছু ক্লাবের থেকে রবসন রবিনোকে অফার করা হয়েছে। সেখানে অবশ্যই আছে ইস্ট বেঙ্গল একটি হিউজ টাকার অফার করেছে রবসন রবিনোকে, এবং রবসন রবিনোকে এই অফারটা খুব ভাবিয়েছে। এবার আইএসএলে আরও একটি ক্লাব আছে, কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি না সেইটা ক্লাবটা কে বা কোন ক্লাব যে কিনা রবসন রবিনোকে অফার করেছে। এবার চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টসের একটা ট্রান্সফার নিউজে। তোমরা কিছুদিন ধরে সবাই শুনছো যে ম্যাকলারেনকে মোহনবাগান সুপার জায়ান্ট একটা হিউজ মানি অফার করেছে, এবং ম্যাকলারেনও তার কিছু চাহিদা আছে এবং সেই চাহিদাগুলো মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। এবং এখনও সাইনটা হয়েছে বলে আমরা দাবি করছি না, কিন্তু সাইনটা এখনও হওয়ার চান্স আছে, বা তোমরা ধরে নাও 90% হয়ে যাবে বলে। চলে আসি ইস্ট বেঙ্গলের আরেকটা ট্রান্সফারে, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছে। তোমরা সবাই জানো, বিভিন্ন
সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে পোস্ট হচ্ছে, অনেকে লিখছে যে অ্যালেক্সাসের ডিল ডান হয়ে গেছে, বা আবার অনেকে লিখছে যে না ডান হয়নি। তবে আমাদের কাছে যে খবরটা আছে সেটা আমরা দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যালেক্সাসের ডিলটা কিন্তু মোটামুটি ডান হওয়ার পথে, এখনও ডান হয়েছে আমরা বলছি না, কিন্তু মোটামুটি ডান হওয়ার পথে। তোমরা মোটামুটি ধরে নিতে পারো 95 থেকে 96% অ্যালেক্সাসিও রাজি আছে, এবং ইস্টবেঙ্গল যা অফার করেছে, ইস্টবেঙ্গলও টাকা যে অফার করেছে অ্যালেক্সাস সেটা মেনে নিয়েছে, এবং হায়দ্রাবাদ কর্তৃপক্ষ সেই টাকায় রাজি। এবার তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে 95% ডান। কিন্তু যতক্ষণ, আমি আবারও রিপিট করছি, যতক্ষণ না ট্রান্সফার মার্কেট খুলে গেছে অলরেডি, আজকে 12 জুন ট্রান্সফার মার্কেট খুলে গেছে, কিন্তু যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে কোনো ক্লাবের পক্ষ থেকে বা পেজ থেকে, ততক্ষণ আমি বলবো যে এইসব উড়ো খবরে অতটা কেউ বিশ্বাস করো না। যেটা হবে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আপুইয়া আপুইয়া আপুইয়া, দীর্ঘদিন ধরে আমরা যে নামটা নিয়ে অনেক জল্পনা হচ্ছে, সেই নামটা নিয়ে এবার বলবো। আপুইয়া, মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসি সঙ্গে প্রথমে তো নামটা জড়িয়েছিল আপুইয়া, কিন্তু পরবর্তীকালে দেখলাম ইস্টবেঙ্গল রেসে ঢুকে গেছে, এবং ইস্টবেঙ্গলকে নিয়েই যাবতীয় যা কিছু আপুইয়াকে নিয়ে। এবার আমি গতকাল থেকে কিছু জায়গায় দেখলাম, কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আপুইয়ার ডিলটা ডান হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে আপাতত সেরকম কোনো খবর নেই। আপাতত যতটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট এগিয়ে আছে। আপাতত আমরা যতটা জানি সেটা হচ্ছে যে আপুইয়ার যে চাহিদাটা ছিল ইস্টবেঙ্গল ক্লাব, সেই চাহিদাটা মেটাতে চাইছে বা মিটিয়েছে, এবং ওকে একটা হিউজ মানি অফার করেছে। আপুইয়া সেটাতে এগ্রিও করেছে, এবং মুম্বাই সিটিও যে ট্রান্সফার ফিটা চাইছিল, ইস্টবেঙ্গল সেই ট্রান্সফার ফিটা দিতে রাজি হয়েছে। এবার বল সম্পূর্ণ আপুইয়ার কোর্টে। সাইনটা এখনই হয়ে গেছে, বা ডিলটা ডান হয়ে গেছে, এখনই আমরা সেটা তোমাদেরকে শিওর করে কিছু বলতে পারছি না। এবার দেখার যে আপুইয়া কি করে। সাইনটা যদি হয়ে যায় তারপরে আমরা আপনাদের কনফার্ম করবো, কিন্তু যতক্ষণ না সাইনটা হচ্ছে, কোনো বিশ্বস্ত সূত্র থেকে খবর আসছে বা কোনো অফিসিয়াল পেজ যেমন কি IFTWC বা মার্কেস মার্গুল হাও, যেটা তোমরা জানো অনেক বিশ্বস্ত সূত্র, বা ইস্ট বেঙ্গল পেজ থেকে যেটা অফিসিয়াল পেজ সেটা থেকে প্রকাশ করা হচ্ছে, তখন আমরা কিছু বলতে পারছি না। এবার চলে আসি কিছু এক্সটেন্ডের খবরগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন, এবং সেইটা জানাবে আপনাদের বিশ্বস্ত বেঙ্গল ফ্যান। তোমরা কিরম খুশি? সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল পেজ থেকে পুরো অফিসিয়াল অ্যানাউন্স করেছে যে তিনি থাকছেন এবং 2026 পর্যন্ত থাকবে। এটাই নিজে ইস্টবেঙ্গল পেজ থেকে অ্যানাউন্স করেছে, এবং সেটি ডিল ডান। এটা হচ্ছে অফিসিয়ালি ডিল ডান, 2026 পর্যন্ত অ্যানাউন্সমেন্ট, এটা এক্সটেন্ড পুরো। আরেকজন এক্সটেন্ড করেছে প্লেয়ার, সেটা FC গোয়া থেকে জয় গুপ্তা, যে ইন্ডিয়া কাতার ম্যাচে অনবদ্য পারফরমেন্স করেছে। সে 2028 পর্যন্ত এই ডান ডিলটা এক্সটেন্ড করেছে, সেটি অফিসিয়াল FC গোয়া পেজ থেকে অ্যানাউন্স করেছে। এবার গড ফ্যান্সরা কেমন খুশি তোমরা একটু জানিও। এবার চলে আসি একটা মোহনবাগান সুপার জায়ান্টের জন্য, মোহনবাগান সুপার জায়ান্ট ফ্যানদের জন্য একটা হিউজ নিউজ, যেটা শোনার পর মোহনবাগান ফ্যান্সরা খুব 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 খুশি। আমরা দেখেছি এটিকে 2014-15 সালে ISL চ্যাম্পিয়ন করিয়েছিলেন, তিনি হচ্ছেন জোসে মোলিনা। মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়ালি জোসে মোলিনাকে তাদের হেড কোচ হিসেবে নিয়োগ করেছেন, এবং তার নামটি তাদের অফিসিয়াল পেজে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এবং মোহনবাগান সুপার জায়ান্ট ফ্যানদের জন্য এটা অত্যন্ত খুশির খবর। এবং ম্যাকলারেন তো তাদেরই আছেই, এবং সেই ম্যাকলারেন ডিলটা হয়তো খুব বেশি লেট হবে না, ওটা হয়তো ডান হয়ে যাবে। এবং যতটা খবর আছে, হেক্টর ইউস্টে এবং ব্র্যান্ডন হামিল, এদেরকে নিয়ে ক্লাব এখনও দোটানায় আছে, কিন্তু যতটা সম্ভব তারা নতুন কিছু স্প্যানিশ ডিফেন্ডার এবং অস্ট্রেলিয়ান ডিফেন্ডার এবং একটি মিডফিল্ডারের সাথে কথা বলছে। দেখা যাক সেই ডিলটি কতটা কি হয়। যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা তোমাদের শিওর করা কোনো কিছুই বলবো না, কারণ কি ডিলটা না হলে তখন আবার তোমরা আমাদেরকেই গালাগালি দেবে, সেই জন্য আমরা যতক্ষণ ডিলটা না হচ্ছে তখন শিওরভাবে কিছু বলবো না, এবং যেটা হওয়ার সম্ভাবনা আছে আমরা ঠিক ততটাই বলবো, যে এদের সাথে কথা হচ্ছে, কার সাথে কথা হচ্ছে না, এবং কতটা এগিয়ে আছে ডিল। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটা, যেখানে আমরা আপনাদের কাতার বনাম ভারত ম্যাচের রিভিউটি দিলাম এবং কিছু ট্রান্সফার নিউজ দিলাম। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে গ্রো করার খুব সাপোর্টে থাকবেন। কিপ সাপোর্টিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।